এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট আহমেদাবাদে বিধ্বস্ত হয়েছিল। আর কেন এটা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়, আজকের আমাদের আলোচ্য বিষয়। নমস্কার, আমি অনিন্দ্য মুখার্জি। চরখি দাদরির কথা বললে অন্তত ভারতীয় এয়ারলাইন্সের ক্যারিয়ার জড়িত ছিল না, কিন্তু এখানে আমাদের দেশের নিজেদেরই ক্যারিয়ার জড়িত ছিল, আর এতে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। অফিসিয়ালি মৃতের সংখ্যা প্লেন নিয়ে 241 বলা হচ্ছে, আর বিজিএমসি থেকে কিছু তথ্য নিশ্চিত হয়েছে, কিন্তু মোট সংখ্যা এখনো ঠিক জানা যায়নি। সরকার বলছে প্রথমে ডিএনএ পরীক্ষা হবে, তারপর খুঁটিয়ে নিশ্চিত করা হবে নাম। মৃতের সংখ্যা এখনো বাড়তে পারে। প্রধানমন্ত্রী মোদী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো পরিস্থিতি বুঝেছেন। টাটা গ্রুপও রিলিফ টিম পাঠিয়েছে। এয়ার ইন্ডিয়া ও প্রশাসন পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। স্পষ্টতই হাসপাতাল সিস্টেমে এত মানুষ সামলাতে ও তাদের ডিএনএ পরীক্ষা করতে খুবই ব্যস্ত। টাটা গ্রুপও ঘোষণা করেছে প্রতি যাত্রীকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা তো কিছুই নয়, বিমা বিল আর অন্যান্য দায়িত্ব মিলিয়ে টাটার খরচ 2000 কোটি ছাড়াতে পারে। টাটার জন্য এটা একটা ভাবমূর্তিহানি আর আর্থিক দায়বোধ যা তাদের ঘাড়ে এসে পড়েছে। এইসব ঘটনার মধ্যে সিট নম্বর 11-এ বসা যাত্রী আশ্চর্যজনকভাবে এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। ওই ব্যক্তি মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুও হয়েছে। দুঃখজনকভাবে যারা প্রাণ হারিয়েছেন তাদেরও অনেক মর্মান্তিক গল্প রয়েছে। আমি সেসব নিয়ে এখন কথা বলবো না, কারণ আমি মনে করি এগুলো ব্যক্তিগত বিষয়, এগুলোকে সামনে আনা ঠিক হবে না। আমাদের আজকের পর্বের একটা অন্য উদ্দেশ্য আছে। ফ্লাইটের সবচেয়ে সংবেদনশীল সময় উড়ান, আর আমরা আলোচনা করছিলাম এখানে যেসব ভুল হয়েছে আর তার পিছনের কারণগুলো নিয়ে। আজকের পর্বটা একটু বেশি বড় এবং গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যেই ষড়যন্ত্র তত্ত্বগুলো ছড়িয়ে পড়েছে। তাই আমাদের কল্পকাহিনী আর ষড়যন্ত্র আলাদা করে সত্যি আর বিশেষজ্ঞদের মতামত বুঝতে হবে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আজকের পর্বের জন্য এটা সেটাই এই তদন্ত পরিচালনা করবে। সঙ্গে থাকবে ব্রিটেন সরকার, আমেরিকা সরকার, বোয়িং কোম্পানি, সবাই মিলে এই তদন্ত করবে। এখন সবাই মনোযোগ দিচ্ছে ব্ল্যাক বক্সের দিকে। 24 ঘন্টা পরও মনোযোগ থাকবে ব্ল্যাক বক্সের দিকে, কারণ সেটাই একমাত্র যা সঠিক তথ্য দিতে পারে, সেটাই আমাদের সত্যি বলবে। 24 ঘন্টার মধ্যে ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া গেছে এবং এখন অফিসিয়াল বৈজ্ঞানিক তদন্ত শুরু হবে। ব্ল্যাক বক্স আসলে কালো নয়, সেটা উজ্জ্বল কমলা রঙের হয়। এটা ডিজাইন করা হয় দুর্ঘটনা সহ্য করার জন্য। আগুন ও জলের মধ্যে সব জায়গায় টিকে থাকার যোগ্য এই ব্ল্যাক বক্স। বাণিজ্যিক বিমানগুলিতে 2 ধরনের রেকর্ডার থাকে। ফ্লাইট ডেটা রেকর্ডার মানে এফডিআর, এটা সব প্রযুক্তিগত ডেটা লিপিবদ্ধ করে রাখে এবং চাপ, গতি, উচ্চতা, ইঞ্জিনের পারফরমেন্স এগুলোকে সেকেন্ড বাই সেকেন্ড রেকর্ড করা হয়। আরেকটা আছে ককপিট ভয়েস রেকর্ডার, যাকে সিভিআর বলে। এটা পাইলটরা একে অপরের সাথে কি বলছে, ককপিটের আশেপাশের আওয়াজ, সব কথোপকথন রেকর্ড করে। বিমানটির ওয়ার্নিং সিগন্যাল গুলোও এখানে ধরা পড়ে। তাই এটা এই রহস্য উন্মোচনে খুবই গুরুত্বপূর্ণ। এই দুর্ঘটনা সবার চোখের সামনে ঘটেছে, কিন্তু বিশেষজ্ঞরা এখনো কারণ বলতে পারছে না। আমি তোমাদের স্মরণ করাতে চাই, যখন সিডিএস এর হেলিকপ্টার ক্র্যাশ করেছিল তখনও আমরা একটা অন্যরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, আর সেটা আমাদের জন্য খুব কষ্টকর সময় ছিল। উড়ানের পরিস্থিতিটা এমন ছিল যে পাইলট একটা ভুল করেছিল, যা অনেক সময় চাপের মধ্যে আর কঠিন উড়ানের সময় পাইলটদের মানসিক বিভ্রম বা স্পেশালি ডিস্টরশন হিসাবে দেখা যায়। সেই মানসিক বিভ্রমের কারণে হেলিকপ্টার গাছে লেগে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, আর জেনারেল বিপিন রাওয়াত যেদিকে যাচ্ছিলেন সেই দিকে পর্যাপ্ত পরিমাণ রাডার সিস্টেমও ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ক্র্যাশ ইনভেস্টিগেশন শেষ হলে দেখা গেছে যে এটা পাইলটের ভুল আর জায়গার বিভ্রম ছিল। কনস্পিরেসির ঝামেলা না করে আমরা ফ্যাক্টের কথাই বলি। আমি আপনাদের 6-7টা মূল পয়েন্ট দিচ্ছি, যেগুলোর উত্তর দিবে ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ ব্ল্যাক বক্স। এটা হতে সময় লাগতে পারে কয়েক সপ্তাহ, কয়েক মাসও, ভাগ্য ভালো হলে হয়তো কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেও হবে। কারণ ব্ল্যাক বক্স নষ্ট হয়নি, পিছনের অংশ ঠিকই রয়ে গেছে। সাধারণত বিমানে ব্ল্যাক বক্স পিছনের অংশেই রাখা হয়, আর পুরো প্লেনটির মধ্যে সেটাই বেঁচে থাকা অংশ। আমরা সব থেকে আগে দেখব সিসিটিভি ফুটেজে কিভাবে এই বিমানটি উড়ছে, কারণ বিমানটা রানওয়ে শেষ থেকে যেভাবে উড়ছে মানুষ প্রশ্ন করছে রানওয়ের সঙ্গে কি কোনো সমস্যা ছিল যে পুরো রানওয়েটা ব্যবহার করলো উঠতে, আর কেন রানওয়ে শেষ পর্যন্ত যেতে হলো এই বিমানটিকে। বিশেষ করে প্লেনের যে চাকা আছে নিচেই ছিল, পাইলট কি রানওয়েতে সমস্যা বুঝেছিল সেই জন্য প্লেনের চাকা তোলেনি? পাইলট জানতে পেরেছিল কি অবতরণ করতেই হবে? চাকার কাজ শরীরের শক অবজারভারের মতো। রানওয়েতে কি কোনো
সমস্যা ছিল, এটা কি পাখির আঘাত ছিল? এখন তদন্ত দল এটা বের করবে দুটি ইঞ্জিনেই কি পাখির আঘাত হয়েছে, কিন্তু থামানো যায়নি কারণ তখন টেক অফের গতি পৌঁছে গেছিল। বিশেষজ্ঞরা মনে করেন আহমেদাবাদ বন্দরে পাখির আঘাত একটা বড় সমস্যা। এয়ারপোর্টের চারপাশে বেশ কড়া নিয়ম আছে। 13 কিলোমিটারের মধ্যে কোনো পশুপালনের জায়গা রাখা যায় না। পাখিদের দূরে রাখতে হয়, সব ধরনের সতর্কতা নেওয়া হয়, গুলি চালানো হয়, ধোঁয়ার বোম ফাটানো হয় যাতে এয়ারপোর্টে পাখি না আসে, যাতে পাখিরা আঘাত না করতে পারে। আমাদের কাছে সিসিটিভি রেকর্ডিংও আছে, সেটা একটু ঝাপসা, কিন্তু সিসিটিভির মধ্যে কোনো পাখি দেখা যায়নি। আর এগুলো মাত্র কয়েকটা পাখির সঙ্গে সংঘর্ষ নয়, একটা বড় পাখির দল উড়ে গিয়ে ইঞ্জিনের মুখোমুখি যখন হয় তখন ইঞ্জিনের শক্তি কমে যেতে পারে। সুল্লি সিনেমায় যেমনটা আমরা দেখেছি, ওই সিনেমায় ভালোভাবে দেখানো হয়েছিল, কিন্তু এখানে এখনো প্রমাণ পাওয়া যায়নি যে পাখির আঘাত লেগেছে, যা বিষয়টিকে আরো জটিল করে দিয়েছে। এখন যদি ইঞ্জিন ফেল করে থাকে তাহলে বোয়িংকে অনেক কিছু জবাবদিহি করতে হবে, কারণ দুইটা ইঞ্জিন একসঙ্গে ফেল হওয়া একটা কমার্শিয়াল এয়ারলাইনে সম্ভব না। গত 24 ঘন্টায় এক্সপার্টরা অনেক বিষয় তুলে ধরেছেন। তাদের ভাষ্য দেখে পরিষ্কার যে দুটি ইঞ্জিন একসঙ্গে পাওয়ার হারানো সম্ভব 1 মিলিয়নে একটা, কারণ তারা আলাদা আলাদা করে কাজ করে এবং এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে একটা ফেল করলে অন্যটা ওই দূরত্ব ম্যানেজ করে প্লেনটা ল্যান্ড করাতে পারে। এই জিই বা রোলস রয়েলসের ইঞ্জিনগুলো অনেক শক্তিশালী, পুরো একটা উড়োজাহাজের ওজন বহন করে একটি ইঞ্জিনকে ফ্লাইব্যাক করে ল্যান্ডও করাতে পারে। এই ইঞ্জিন এতটাই শক্তিশালী। এখন জ্বালানিতে ময়লাও থাকতে পারে। আবার কি কোনো ষড়যন্ত্র তত্ত্ব আসছে? যদি জ্বালানিতে ময়লা থাকতো তাহলে অনেক উড়োজাহাজই আকাশ থেকে পড়তো। তাই জ্বালানিতে ময়লা থাকা একদমই অল্প সম্ভাবনা। যেমন জ্বালানির মান এত খারাপ ছিল যে ইঞ্জিন বন্ধ হয়ে গেল, আর ইঞ্জিন আবার চালু করার সময়ও ছিল না। কিন্তু এক্সপার্টরা যেই ইঞ্জিন ফেলিওরের কথা বলছে সেটার মানে হলো যদি ইঞ্জিন পুরোটাই অকেজো হয়ে যেত তাহলে আমরা একটু ঝাঁকুনি দেখতে পেতাম, কিন্তু যদি ভালো করে দেখো প্লেনটা সুন্দর করে নিচে নামছে, মনে হচ্ছে পাইলটের নিয়ন্ত্রণে এই প্লেন। পাইলট চেষ্টাও করছে, টিল্ট আপ দেখতে পারো, কিন্তু প্লেনটা নিচেই নামতে থাকে, সেটা একটা স্টেবল ভাবে নামা। এই জন্য বিমান বিশেষজ্ঞরা কনফিউজ, কেন প্লেনটা নিয়ন্ত্রণে আর সহজে নিচে নামছে। ডবল ইঞ্জিন ফ্লেম আউটও হতে পারে। আর প্লেনের ক্র্যাশ হওয়ার ফুটেজে দেখা যাচ্ছে আগুন বা ফ্লেম ছিল, সেই জেট ইঞ্জিনের শব্দও শোনা গেছে। আসলে যেটা সিসিটিভি রেকর্ডারের ভিডিওতেও দেখা যাচ্ছে, ইঞ্জিনগুলো চালু ছিল সেটা ঠিক, কিন্তু তার থ্রাস্ট ছিল কিনা সেটা আলাদা কথা। ভিডিও দেখে মনে হচ্ছে ইঞ্জিনগুলো বন্ধ করা হয়নি। তাহলে আর কোনো সমস্যা হতে পারে, সেটা হতে পারে হাইড্রোলিক সমস্যা বা পুরোপুরি পাওয়ার ফেল। সেটা আমরা বুঝতে পারবো র্যাট ডিপ্লয়মেন্টের কাছ থেকে। ধরো একটা ছোট্ট টারবাইন আছে যা বাতাস দিয়ে চলে আর সাপ্লিমেন্টারি পাওয়ার দেয় প্লেনটিকে। বড় কোনো পাওয়ার ফেল হলে এটাকে বলা হয় লাস্ট ট্রিক। একটা ছোট্ট লাইফ উইন্ডমিল বেলির থেকে বেরিয়ে আসে, আর যখন বাতাসে ঘুরতে থাকে তখন বেসিক কিছুটা পাওয়ার পাওয়া যায়, আর পাইলট তাদের মৌলিক কাজগুলো করতে পারে। এখন ধোঁয়াশার মতো এই ফুটেজ থেকে স্পষ্ট নয় র্যাট ব্যবহার করা হয়েছে কিনা, কিন্তু যদি ককপিট ভয়েস রেকর্ডার বা ব্ল্যাক বক্স থেকে জানা যায় যে র্যাট ব্যবহার করা হয়েছিল তাহলে মনে হবে কোনো বড় সমস্যা ছিল যার কারণে র্যাট চালু করতে হয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। ব্ল্যাক বক্স আমাদের এই তথ্য দেবে। আর যে প্লেনের চাকার ব্যাপারটা যেটা তোলা হয়নি, এই ব্যাপারটার কারণে অনেক আলোচনার বিতর্ক হয়, আর সেটা নিয়ে আসবে সবচেয়ে বড় ধরনের বিতর্ক চাকার ফ্ল্যাপস নিয়ে। সাধারণত যে কোনো বিমানের যখন উচ্চতা হয় 50 ফুট, পাইলট চাকা তুলে নেন, কারণ বড় বড় চাকা আর তাদের কভার গুলো অনেক এয়ারোডাইনামিক ড্র্যাগ তৈরি করে। যখন এত বড় চাকা আর কভার নিচে ঝুলে থাকে, বিমানটি ঠিকমতো এয়ারোডাইনামিক হতে পারে না। এর জন্য বেশি থ্রাস্ট নিয়ে যত তাড়াতাড়ি উড়ান দেয় সঙ্গে সঙ্গে চাকা ফোল্ড করে নিতে হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে 400 ফুট ওঠার পরেও চাকা ওঠানো হয়নি। হয়তো প্লেনটির একটি বড় হাইড্রোলিক সমস্যা হয়েছে, যা সম্ভবত বোয়িং এর ইতিহাসে প্রথমবারের মতো ঘটে। তাই বোয়িংকেই জবাব দিতে হবে, আর এই কারণেই বোয়িং সম্পূর্ণ তদন্তে জড়িত। অথবা আরেকটা তত্ত্ব আছে যা ফ্ল্যাপসের সঙ্গে সম্পর্কিত। বিশেষজ্ঞদের মধ্যে এই নিয়ে অনেক মতানৈক্য আছে। অনেক তদন্ত চলছে। ধোঁয়াটে ভিডিওগুলো এআই দিয়ে প্রক্রিয়াকরণও করা হয়েছে এবং দেখা হয়েছে কখন ওই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা উঠে যাচ্ছিল। পাখা কি সমান ছিল নাকি ফ্ল্যাপস নিচে ছিল? ফ্ল্যাপস নিচে থাকা খুবই জরুরি, কারণ এটা লিফট দেয়। আর ফ্ল্যাপস গুলো যা অনেক বিশেষজ্ঞরা বলছেন আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না, বা ফ্ল্যাপস উপরে দেখছি, অর্থাৎ ওরা জিরো পজিশনে আছে। এবার আসছে সবচেয়ে বড় সমস্যাটি, জিরো পজিশনে উড়ান ওঠানো সম্ভব না। বিশেষজ্ঞরা বলছেন যে আজকের আধুনিক বিমানে যদি ফ্ল্যাপ সেটিং ভুল হয়, দুই পাইলটই চেক ভুল করেছে, তাহলে ফ্ল্যাপস ভুলভাবে সেট হয়ে যাবে। ওরা উঠতে চলেছে, প্লেন তোমাকে উঠতে দেবে না, কানে বাজবে একটা অ্যালার্ম আর বিরক্ত করবে
যে তোমার ফ্ল্যাপ সেটিং ঠিক নেই। উইং এর সামনে থাকা ফ্ল্যাট আর ফ্ল্যাপ যা উইং কে বাঁকানোর কাজ করে সেটি হয়তো দেখেছো। ওই বাঁকানোর কারণে একটা বিমান কম স্পিডে উঠতে পারে এবং তারপর এটা সোজা হয়ে যায়। যদি তুমি বিমানের উইং এর কাছে বসো তাহলে নিশ্চয়ই দেখেছো কিভাবে উইং বাঁকে আবার সোজা হয়। ল্যান্ডিং না টেক অফ এর উপর নির্ভর করে। ক্র্যাশের পর দেখা যেসব ব্যাপারগুলো সামনে এসেছে সেটা দেখাই যে সামনে থাকা স্ল্যাট গুলো ঝোকানো ছিল, তো ফ্ল্যাপ কিভাবে সোজা থাকতে পারে। কিছু ভিডিওতে ফ্ল্যাপ সোজা দেখা যাচ্ছে কিন্তু প্লেন তো তখনও টেক অফ করতে পারবে না। আর এখানে আমাদের শেষ পয়েন্ট আসছে। কিছু বিশেষজ্ঞ বলছেন দুঃখজনকভাবে পাইলটদের